এবং রিজন টেস্ট যে বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে শুরুতে একটু জানতে চাই যে এই এক্সাম নিয়ে এই মুহূর্তে আমরা কিভাবে অভিভাবক এবং স্টুডেন্টদের প্রস্তুতির বিষয়টি নিয়ে মূলত তুলে ধরবো। তো শুরুতে আমি একটু জানতে চাই মামুনস টিউটোরিয়াল কিভাবে হেল্প করছে বিভিন্ন প্রিপারেশনের তৈরির ক্ষেত্রে বাচ্চাদের। একটু আনমিউট করে নিতে হবে মামুন। Sure, thank you. Well, Mamas Tutorial পক্ষ থেকে আমাদের কোয়ালিফাইড টিচার এবং আমি myself have been teaching in high school for last 20 years. আমরা যত পুরনো এক্সামগুলো আছে কমন কোরের উপরে ফর রিডিং কম্প্রিহেনশন, শর্ট রেসপন্স, রাইটিং ফর 3rd গ্রেড থেকে শুরু করে 8th গ্রেড পর্যন্ত বাচ্চাদেরকে এটা আমরা রিভিউ করতেছি এবং তাদেরকে স্পেশালি ডকুমেন্ট বেসড ডিবিকিউ যেটা শর্ট রেসপন্স টেস্ট করতে হয় আমাদের বাচ্চাদের জন্য ইটস রিয়েলি ডিফিকাল্ট। সো কিভাবে তাদেরকে এগুলো রিড করতে হয়, কি করে অ্যানোটেট করতে হয়, ইনফরমেশনগুলো স্টোরি থেকে এক্সট্রাক্ট করতে হয় এবং ইভেনচুয়ালি শর্ট রেসপন্সগুলোকে কিভাবে সুন্দর করে রেসপন্ড করে সে ব্যাপারে আমরা আনটিল দিস উইক পর্যন্ত আমরা রিভিউ করছি এবং ইংলিশ এক্সাম ইজ গোয়িং টু বি ওভার সুন। আফটার দ্যাট we're going to focus more on the math is going to be end of this month, or some school is going to be first week of May. এরপর হচ্ছে যারা 8th গ্রেডে পড়ে এবং 5th গ্রেডে পড়ে তাদের জন্য রয়েছে কমন কোর্স সায়েন্স। সো ইংলিশের জন্য নিউ ইয়র্ক স্টেটের বোর্ড অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন আমাদের লাস্ট 2014 থেকে 2025 যত পুরনো প্রশ্ন ছিল সেগুলো আমাদের পাবলিশ করা আছে। ওইটারই আদলে ওইটারই স্যাম্পল হিসেবে আমরা ইউজ করতেছি এবং সেখানে বাচ্চাদেরকে কি করে অ্যাপ্লিকেশন প্রবলেমগুলো সলভ করতে হয়। তার কারণ বুক অনেক সময় ইউ ক্যানট ইউজ দ্য ক্যালকুলেটর, বাট ফর দ্য বুক টু হাউ দে কুড ইউজ দ্য ক্যালকুলেটর অ্যান্ড সলভ ফ্র্যাকশন অ্যান্ড পার্সেন্টেজ প্রবলেম। সো সে ব্যাপারে আমরা তাদেরকে খুব ভালোভাবে ট্রেনিং করছি। এক্ষেত্রে আমি আরেকটু জানতে চাই যে কেন কমন কোর কিংবা রিজন টেস্ট গুলোকে গুরুত্ব দেওয়া উচিত? ওয়েল, একটা বাচ্চার কমন প্রত্যেকটা গ্রেডে যখন ইমপ্রুভ করবে তখন তাদের ইংলিশ এবং ম্যাথ লেভেলে কতটুকু ইমপ্রুভ হচ্ছে বা তাদের স্টেট লেভেলে সব জিনিস যাদেরকে জানা উচিত ছিল সেগুলো তারা জানতেছে কিনা সেই লেভেলটাকে আসলে ভেরিফাই করার জন্য কিন্তু এই কমন কোডটা দেওয়া হয়। বিসাইড দিস ভেরিফিকেশন যেটা প্রত্যেক স্টেটকে রিপোর্ট করতে হয় ফেডারেল গভর্নমেন্টকে, বিসাইড দিস রিপোর্টিং আপনার বাচ্চা যখন 4th গ্রেড থেকে যে স্কোরটা পাবে স্টেট লেভেলে সেটার উপরে বেস করে আপনার বাচ্চা যখন মিডল স্কুলে অ্যাপ্লাই করবে তখন এই স্কোরটাকে তারা ইউটিলাইজ করবে টু ফর দ্য কোয়ালিফিকেশন অফ দোজ মিডল স্কুল। তার কারণ ভালো মিডল স্কুলে আপনার যদি 4th গ্রেডের স্কোর ভালো না থাকে অনেক সময় আপনি চান্স নাও পেতে পারেন। সিমিলারলি যখন একটা বাচ্চা 7th গ্রেডের কমন কোরের এক্সাম দিবে এবং সেটার উপরে তার হাই স্কুলের কমন কোরের হাই স্কুলের অ্যাকসেপ্টেন্সটাকে মানে ডিপেন্ড করবে। স্পেশালাইজড হাই স্কুল তো ডিফারেন্ট, সেখানে পরীক্ষা দিয়ে আপনাকে ঢুকতে হবে, বাট রেগুলার হাই স্কুল অনেক ভালো রেগুলার হাই স্কুল আছে, ধরেন ম্যানহাটন সেন্টার পরে টাউনসন হ্যারিস বলেন, বিকন, বার্ড, সেসব জায়গাতে চান্স পেতে হলে অবশ্যই আপনাকে 7th গ্রেডের স্কোরটা তারা দেখবে যে স্টেট লেভেলের এই এক্সামে তারা কেমন করছে সেটার উপরে পারফরমেন্সের উপরে বেস করে এখানে কম্পিটিশন হয় ইন্টারনালি এবং তখন সেভাবে সিলেকশনটা রেডি হয়। সো কমন কোর ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট নট অনলি ফর দ্য স্টেট রিপোর্টিং, আপনার বাচ্চার গ্রোথ, আপনার বাচ্চার ফিউচার স্কুল অ্যাকসেপ্টেন্সের উপর সবকিছু কিন্তু ডিপেন্ড করে কমন কোর এক্সামের উপরে। আমি আরেকটি বিষয় আমি নিজে বোঝার জন্য কিংবা এখানকার অনেক প্যারেন্টসই বুঝতে পারেন না এই যে কমন কোর কিংবা রিজন টেস্টের উপরে যে বাচ্চাটির সমস্ত ক্লাস কিংবা সে কোন ম্যাথ নিবে কিংবা সবকিছু নির্ভর করে অনার্সের বাচ্চা না সেভাবে। তো এক্ষেত্রে আমি একটু জানতে চাই এখানকার এডুকেশন সিস্টেম কিভাবে এই যে মার্কিং কমন করেই বলে রিজন আপনি বলছিলেন খুব সুন্দর করে যে 4th গ্রেডের উপরে আমার হাই স্কুল মিডল স্কুল নির্ভর করছে, আবার মিডল স্কুলের 7th গ্রেডের উপরে হাই স্কুলের, এবং সেই অনুযায়ীও তাদের অনার্সের সাবজেক্ট দিবে না নর্মাল দিবে এভাবে ভাগ করে ফেলে। এই বিষয়টি একটু বুঝতে চাই আমি কিভাবে তারা কাজটি করে। মামুন ভাই একটু আনমিউট করে নিতে হবে। সরি, এখানে বাংলাদেশে যেমন প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থাকে তাই না, বা লেভেল 5 থাকে, এদেশেও কিন্তু ইন্টারনালি এটাকে করা হয়, ডিফাইন করা হয়, যদি এক্সপ্লিসিটলি অনেক সময় বলা হয় না বা ডিসকারেজ করা হয় টিচার যে আমরা একটা বাচ্চাকে হার্ট করতে চাই না, বাট কিন্তু আলটিমেটলি তার অ্যাকসেপ্টেন্সটা কিন্তু বা তাকে যখন অনার্স ক্লাসে যেতে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা বাচ্চা এখানে ধরেন 30 থেকে 40 হাজার বাচ্চা 8th গ্রেডে প্রত্যেক বছর ওঠে, কিন্তু এই 30 থেকে 40 হাজার বাচ্চারা কিন্তু সবাই কিন্তু হাই স্কুল লেভেলের ক্লাস দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তার কারণ দে আর নট আপ টু দ্যাট লেভেল। যেসব বাচ্চারা 7th গ্রেড কমন করে
লেভেল 4 না পায়, তাদের সেখানে ফ্লুয়েন্সি না থাকে, তখন সেসব বাচ্চাদেরকে কিন্তু অ্যালজেব্রা 1 দেওয়া হয় না 8th গ্রেডে। তো বেনিফিট হচ্ছে যে একটা বাচ্চা যখন অ্যালজেব্রা 1 অথবা লিভিং এনভায়রনমেন্ট বা কোনো একটা সায়েন্স ক্লাস 8th গ্রেডে নেয়, তখন এটা তার লং টার্মে অনেক বেনিফিট হয়। বেনিফিটটা কেমন হয়? সে যখন একটা হাই স্কুলের 2টা বা 3টা হাই স্কুলের ক্লাস যখন মিডল স্কুলে নিয়ে নেয়, তখন হাই স্কুলে গিয়ে কিন্তু সে ইচ্ছা করলে 11 গ্রেডে সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে। সে রিকোয়ার্ড ফিল করতে পারে নিউ ইয়র্ক স্টেটের। তারপরে গিয়ে হয় কি যে লাস্টের যে একটা বছর থাকে, তখন সে কিন্তু অনেকগুলো এপি ক্লাস নিতে পারে কলেজ লেভেলের, এবং ওই কলেজ লেভেলের ক্লাসগুলো সে যখন কলেজে যাবে, তখন কিন্তু সেখানে ট্রান্সফার হয়। সো ইটস লাইক এ একটা কন্টিনিউশন, যে একটা বাচ্চা যখন 6 বা 4th গ্রেড থেকে ভালো করা শুরু করে, তখন কিন্তু এটা লং টার্ম একটা ইফেক্ট থাকে। তারা দেখতে পারে যে বাচ্চাটা মিডল স্কুল থেকে হাই স্কুলের ক্লাস নিচ্ছে, হাই স্কুল থেকে এপি ক্লাস নিচ্ছে, 10th গ্রেড থেকে সে এপি ক্লাস নিতে পারে। এবং যেসব বাচ্চারা বেশি করে এপি ক্লাস নেয়, রিলেটিভলি মানে তারা তখন কিন্তু কলেজে কিন্তু ভালো ভালো কলেজে চান্স পায় উইথ দ্য ফুল স্কলারশিপ। সো ইট হ্যাজ এ লং টার্ম বেনিফিটস। আমি রিকমেন্ড করবো বাচ্চা প্যারেন্টসদেরকে যে লেটস ফোকাস অন ইউর কিডস এডুকেশন, স্পেশালি আপনার ইংলিশটা। তার ইংলিশটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমরা উই আর রিয়েলি গুড অ্যাট ম্যাথ, কিন্তু এখানকার ম্যাথগুলো কিন্তু লট অফ অ্যাপ্লিকেশন বেস প্রবলেম। আপনি শুধু কেমিস্ট্রি এবং ফিজিক্সেই না, বাট এটা শুধু ম্যাথেই না, অল সাবজেক্টে দে ইউজ লট অফ অ্যাপ্লিকেশন বেস ম্যাথ, যেগুলো বলা হয় ইন্টার আইবি ম্যাথ যেটা বলেন, বা এপি ম্যাথ বলেন, এপি ক্যালকুলাস এবি, এপি ক্যালকুলাস বিসি, এপি কেমিস্ট্রি, এপি physics, all are hugely involved with the math, application based math। এবং সেখানে বাচ্চাদেরকে রিডিংটা খুব ভালো বুঝতে হবে। রিডিং যদি না পারে, তখন ওই ম্যাথগুলো বা কম্পিটিশনগুলো পড়ার পরে সে অ্যানালাইজ করতে পারে না। তার মানে হচ্ছে আপনি যে বিষয়টি বলছেন যে একটি বাচ্চা সেই এলিমেন্টারি স্কুল থেকে, মানে প্রাইমারি স্কুল আমরা যেভাবে বলি না কেন, সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে যে আসলে বাচ্চাটির ফিউচার কোন দিকে যাচ্ছে। এই কারণে আপনি খুব সুন্দর করে বলছিলেন যে কমন কোরের উপরে যেহেতু একটা স্ট্যান্ডার্ডাইজ একটি এক্সাম, সেখানে কেমন করছে সেটির উপরে অনেক কিছুই নির্ভর করে। এক্ষেত্রে প্রস্তুতি হিসেবে স্কুলই কি যথেষ্ট, নাকি আলাদাভাবে তাকে একটু প্র্যাকটিস কিংবা আলাদাভাবে তার একটু যত্ন নেওয়া দরকার? কি মনে হয় আপনার? ডেফিনেটলি যে অনেক সময় আমরা যখন অনেক প্যারেন্টসরা আসে, যে আপনি কি আপনার বাচ্চার লাস্ট ইয়ারের কমন কোর এক্সামের রেজাল্ট কি জানেন? বলছে ওইটা কি? বলছে হ্যাঁ, একটা স্টেট থেকে একটা পরীক্ষা দেওয়া হয়, এটা বলা হয় সিটি এক্সাম যেটাই বলেন, ওইটা কিন্তু প্রত্যেক বছরের শেষে আগস্টে এটাকে রিলিজ করা হয়। এবং আগস্টে স্কুলে যাওয়ার আগেই আপনি অ্যাজ এ প্যারেন্ট হিসেবে একটা অ্যাকাউন্ট খুলে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাচ্চার স্কোরগুলো জানতে পারবেন, যে সে লেভেল 3 পাইছে বা লেভেল 4 পাইছে, বা কম্পেয়ারিং টু দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্ট ইন দ্য নিউ ইয়র্ক স্টেট, যে আপনার বাচ্চার লেভেলটা কোথায় আছে, সেটা কিন্তু ওটাকে ওই নাম্বারের উপরে বেস করে আপনি বুঝতে পারবেন। ওখানে স্কেল দেওয়া আছে, বার গ্রাফ দেওয়া আছে, হাইয়েস্ট স্কোর, স্টেটের অ্যাভারেজ, সিটির অ্যাভারেজ, এই স্কুলের অ্যাভারেজ, অনেক কিছু দেখানো হয়। সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার লোকেশনটা কোথায়, লেভেলটা কোথায়। সো এটা কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসের জানা উচিত। যদি আপনি না জানেন, তখন আপনার বাচ্চাকে আপনি সাপোর্ট দেবেন কি করে, তাই না? আর আপনি যেটা বলতেছিলেন যে হ্যাঁ, এখানকার স্কুলে অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আল্টিমেটলি আপনাকে বাসায় একটা বাচ্চাকে পড়ানোর হ্যাবিটস গ্রো করতে হবে, যে আপনি ডিনারের পরে bring any books, doesn't matter what he or she likes, sit down with that kid and just read। তার কারণ আমরা জানি যে বাচ্চারা এখন ডিভাইসের প্রতি ভেরি অ্যাডিক্টেড, ভেরি ফোকাস। তারা গেম, ইউটিউব, স্ন্যাপিং, there's a lot of other things তারা ইউজ করে টু কিপ দেমসেলফ বিজি, টু কানেক্ট উইথ দেয়ার ফ্রেন্ডস। বাট বিসাইড কানেক্টিং অ্যান্ড প্লেইং ভিডিও গেম, আমাদের বাচ্চাদের যেটা করতে হবে, তাদেরকে রিড করতে হবে। যত বেশি রিড করবে, তত বেশি তাদের জন্য ভালো, তত বেশি তারা ভোকাবুলারিতে ইমপ্রুভ হবে, তত বেশি তাদের কম্প্রিহেনশন আর আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। এবং লং টার্মে আপনি যখন স্পেশালিস্ট হাই স্কুলের পরীক্ষা দিবেন, ব্রং সায়েন্সের পরীক্ষা বলেন, বা পরবর্তীতে এসএটি দিবেন বা এপি ক্লাসগুলো নেবেন, তখন তাদের জন্য এই সাবজেক্টগুলো ইজি হয়। আর যদি রিডিং লেভেলটা যদি আপনার আপ টু লেভেল না থাকে, তখন কিন্তু no matter how much you try, it get really difficult for a lot of kids to improve their level from level 1 to level 2 or level 2 to level 3, যদি তাদের ফান্ডামেন্টালে উইক থাকে। তার মানে এক্ষেত্রে একটু এক্সট্রা হেল্প যদি বাবা মা করতে পারেন, দ্যাটস ফাইন, কিন্তু আলাদাভাবে আপনি সে কাজটি করছেন, সে কারণে সবসময় আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা যারা অন্য দেশ থেকে আসি, অভিবাসী হয়ে আসি, এখানকার এডুকেশন সিস্টেম ধরতে ধরতেও আমাদের অনেক সময় দরকার হয়, যে কিভাবে রান করে, কিভাবে চলে, কিভাবে বাচ্চাটির ইমপ্রুভ করা যায়, কিংবা ফিউচার কিভাবে ব্রাইট হবে। তবে আমাদের বাচ্চারা অনেক ভালো করছে, বিভিন্ন জায়গায় খুব ভালো করছে, এবং আপনাদের অবদান সেক্ষেত্রে আমি বলবো
বলবো অনেক অনেক বেশি, কারণ সেই গাইডলাইন গুলো দিচ্ছেন। আমি আরেকটি বিষয় এক্ষেত্রে, জি মামুন ভাই কিছু যুক্ত করতে হ্যাঁ, মানে চেয়েছিলেন। ভালো, হ্যাঁ, ডেফিনিটলি থ্যাংক ইউ। আমাদের বাচ্চারা অনেক ভালো করেছে। ধরেন এবছর কলেজে আমাদের বাচ্চারা কলম্বিয়াতে গেছে, অনেক আইভি প্রিন্সটনে গেছে, স্ট্যানফোর্ডে গেছে। আ বাট এটা কিন্তু হ্যান্ডফুল। কিন্তু আমাদের বাচ্চা কিন্তু ইন এ হিউজ নাম্বারে আ যেমন এখনো যাচ্ছে না। সো এটার জন্য কিন্তু আমাদের প্যারেন্টসদেরকে বুঝতে হবে। যেমন আমাদের প্যারেন্টসরা বাংলাদেশে যখন থাকি তখন আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, আ দিস আর দ্য প্রেস্টিজিয়াস মোস্ট চ্যালেঞ্জিং ইউনিভার্সিটিস, তাই না? কিন্তু আমেরিকাতেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে ঠিক আছে, কলম্বিয়ার পাশাপাশি অন্য কোন ইউনিভার্সিটি আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো বা মেডিসিনের জন্য ভালো বা ফাইন্যান্সের জন্য ভালো। এগুলো কিন্তু বুঝতে হবে কোনগুলো প্রাইভেট, কোনগুলো পাবলিক, সেখানকার কস্ট গুলো কেমন। এগুলো যত বেশি আপনি বুঝতে শুরু করবেন, তখন ফ্যামিলি লেভেলে ডিসকাশন হয়। তখন ইজি হবে আপনার বাচ্চাকে একটা ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ানোর জন্য। যেমন আমরা জানি যে স্টোনি ব্রুক ইউনিভার্সিটি ইস ওয়ান অফ দ্য ভেরি গুড ইউনিভার্সিটি, ইস আ পাবলিক ইউনিভার্সিটি। তার কারণ অনেকে হয়তো কলম্বিয়াতে চান্স পাবে না। কলম্বিয়া ইস ভেরি, ভেরি কম্পিটিটিভ। ধরেন 5% স্টুডেন্ট সেখানে চান্স পায় অ্যাপ্লিকেশনের। সো সিমিলারলি যদি আপনি এখন নর্থ ইস্টার্নে যান বা নর্থ ওয়েস্টার্নে যান বা রেন্সেলিয়ার পলিটেকে যান, there's a lot of other colleges, top 20 ইউনিভার্সিটি যদি সার্চ করেন, সেগুলো আপনি বুঝতে পারবেন যে কার্নেগি মেলন, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ইউপেন, এগুলো মানে নট টপ 5 বা টপ 10 এর পরে যেসব কলেজগুলো আছে সেগুলো তো আপনারা সেখানকার রিকোয়ারমেন্টটা কি এগুলো আপনার যদি জানে প্যারেন্টসরা, তখন আগের থেকে তখন কিন্তু বাচ্চাদের অ্যাডমিশনের ব্যাপারে ইজি হয়। আমরা আমার খুব ইচ্ছা যে আপনাকে নিয়ে হয়তো আমি ১ ঘন্টার একদিন অনুষ্ঠান করব, যেটি হচ্ছে কলেজের সমস্ত কিছু তথ্যগুলো একটু গাইডলাইন সহ। কারণ কলেজের তো অনেক কিছুই নির্ভর করে সে বাচ্চাটি কিভাবে প্রস্তুতি নিবে, সমস্ত কিছুই। কারণ এগুলো আসলেও আমাদের প্যারেন্টসরা আমরা অনেক সময় বুঝতে পারি না কিংবা বুঝতে চাই না। আবার অনেক সময় বাচ্চাদের উপরেও ছেড়ে দেওয়া হয়, যেহেতু বাচ্চাটি এখানে পড়াশোনা করছে। এক্ষেত্রে আপনি খুব সুন্দর করে বলছিলেন যে একেক বাচ্চার কিন্তু চয়েস একেক রকম। কেউ হয়তো মেডিকেলে পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং এ পড়বে, কেউ তে পড়বে। কোন কলেজটি বেছে নিবে কিংবা তার গোলটি, আমি যদি বলি যে ছোটবেলা থেকেই যে কমন কোর কিংবা রিজন টেস্ট, একটি বাচ্চা যদি মেডিকেল ফিল্ডে যেতে চায় কিংবা একটি বাচ্চা প্রফেশনে যেতে চায়, কিভাবে এই বাছাই করে সাবজেক্ট নেয়া কিংবা মিডল স্কুল, হাই স্কুল পাস করা, সে বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। Sure. Give me 1 second. I'll be right back. 1 second. আমরা কথা বলছিলাম শেখ আল মামুন, তিনি মামুনস টিউটোরিয়ালের কর্ণধার, এবং আমরা কথা বলছিলাম কমন কোর এবং রিজাল্ট টেস্ট নিয়ে। এর পরপরই আলোচনা করব আমাদের রাজনৈতিক আলোচনা নিয়ে। সেই বিষয়টি নিয়েও আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি থাকবেন, তাদের সাথে আমরা কথা বলবো। নতুন বছর এবার নিউ ইয়র্কে অনেক আমি বলবো অনেকভাবে হয়েছে, অনেক জায়গায় হয়েছে, সেই বিষয়টি নিয়েও কথা বলবো। আমরা কথা বলছি শেখ আল মামুনের সাথে একটু শিক্ষা বিষয় নিয়ে। আপনার কাছে একটু জানতে চাই যে প্রত্যেকটি বাচ্চার গোল এক এক রকম। তো এই মিডল স্কুল কিংবা হাই স্কুল থেকে সেই বাচ্চাটাকে কিভাবে তৈরি করবে? কমন কোর রিজন টেস্ট নিয়ে তো আপনি তো সুন্দর করে বললেনই। কিন্তু আমি একটু জানতে চাই যে ক্যারিয়ার ভিত্তিক গড়ে তোলার জন্য মিডল স্কুল কিংবা হাই স্কুল থেকে কিভাবে সেই বাচ্চাটিকে গড়ে তুলবে? Well, আপনি যদি ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টে দেখেন তখন দেখা যাবে যে one of the best producing field of job in the future is healthcare. The healthcare is there's multiple field. You could go to the medicine. That's a long route, 8 to 10 years. Then you could go to the pharmacy program. That also 6 years. Pharmacy বলা হয়। তারপরে আছে আপনার নার্সিং প্রোগ্রাম, এখানে নার্স প্র্যাকটিশনার হতে পারেন বা রেজিস্টার্ড নার্স হতে পারেন। রেজিস্টার্ড নার্স টেক্স অনলি 4 years. এটার জন্য আপনাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ দ্য বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ব্যাকগ্রাউন্ড। এর পাশাপাশি আপনি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন। তারপর আপনি ফিজিক্যাল থেরাপিস্ট হইতে পারেন। There's a lot of different kind of physical therapist, respiratory therapist, যখন কোনো ফিজিক্যাল কোনো প্রকার ড্যামেজ হলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে সেখানকার আরেক প্রকারের ফিজিক্যাল থেরাপিস্ট আছে। Those are also 4-year program এবং very demanding program. সো যেসব বাচ্চারা ফিজিক্যাল স্টেম ফিল্ডে মানে হেলথ কেয়ার ফিল্ডে যেতে চায়, তাদেরকে তো অবশ্যই হাই স্কুল থাকতেই আপনাকে বায়োলজি নিতে হয়। তারপরে আমি যেটা বললাম যে এপি বায়োলজি নিতে হবে, কেমিস্ট্রি, এপি কেমিস্ট্রি, ফিজিক্স, দোজ আর দ্য মেইন রিকোয়ারমেন্ট। তার কারণ অনেক সময় বাচ্চারা যখন কলেজে যায়, যখন জেনারেল কেমিস্ট্রি নেওয়ার পরে অর্গানিক কেমিস্ট্রি নিতে যায়, তখন সেটা যদি না পারে তখন কিন্তু তাদের আর হেলথ কেয়ারে কন্টিনিউ করতে পারে না। এর পাশাপাশি আপনি যদি এখন ইঞ্জিনিয়ারিং যেতে চান, উই নো দেয়ার ইজ আ লট অফ ফিল্ড ইন দ্য ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার। Architecture is a 5-year program. Rest of them are 4-year program. Biomedical engineering, sonography engineering, যেটা আমরা
অনেক সময় আমরা জানি না। Sonography, you could work in the hospital, very well paying job. So that require also a lot of science and math background, physics, chemistry, biology, math. Those are the most important thing. এবং এগুলো আপনি দেখবেন যে প্রাইভেট স্কুলে চান্স পাওয়া যেতে পারে, অনেক সময় আপনি পাবলিক স্কুলের ভিতরে যেমন আপনি ধরেন স্টোনি ব্রুক, বাফেলো স্টেট, সুন্নি বাফেলো যেটা বলা হয় আমরা এখানে বাফেলোতে আছে, সুন্নি আলবেনি আছে। সো ওখানে কিন্তু যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে রিলেটিভলি কস্ট কিন্তু অনেক কম। সেখানে ধরেন টিউশন ফি ইজ গোনা বি $8,000 to $10,000 প্লাস যেখানে যদি আপনি বোর্ডিং করতে হয়, রিসাইড করতে হয়, তাদের ডর্মে থাকতে হয়, তখন ইট ক্যান কস্ট another 18 to 20. সো অল টুগেদার হয়তো $30,000 per cost। কিন্তু যদি আপনার ফ্যামিলি ডাজন্ট মেক এনাফ মানি, লেটস সে বিলো $100,000, তখন ইউ উড বি কোয়ালিফাইড টু গেট ফুল স্কলারশিপ ফর দ্য $30,000 per year। সো এখানে কিন্তু আপনি উইদাউট এনি স্পেন্ডিং এনি টু মাচ মানি, you could get your bachelor degree in the healthcare field and eventually you could get a really good job. অনেক সময় এটা না বুঝে আমরা অনেক সময় যদি প্রাইভেট ইউনিভার্সিটি যেতে চাই, at the same time it might cost you $60,000 to $70,000 tuition fee per year. In addition to that, এটার সঙ্গে আরো আপনার হয়তো $20,000 যোগ হবে আপনার বোর্ডিং এর জন্য। সো 70 plus 20, around $80,000 to $90,000 আপনার কস্ট হবে। কিন্তু গুড থিং ইজ এই দেশে কিন্তু আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনাকে তাদের ইন্ডাউমেন্ট ফান্ড থেকে স্কলারশিপ দেওয়া হয়। Based on that, your family income. First, you have to qualify to get into that university. After that, যদি আপনার family doesn't make enough money, সেখানে হয়তো আপনার 60-70% আপনি হয়তো scholarship পাবেন, and then you could be qualified for FAFSA, for federal grant এবং state grant, and you might have to borrow some money. So these are the difference between public and private. Even though you get into public, it's easier, and if you want to get into private university, you might get scholarship and you have to borrow some money. So আপনাদেরকে জানতে হবে, ভয় পেলেও হবে না। You have to really research, you have to investigate, and what are the requirement to get on those universities. You have to know this, because not only GPA and SAT score, they also like to see your overall activities as a student, or what are the extracurricular activities you're involved. Then you have to write essay, you have to write a lot of supplementary essay. এবং supplementary essay, it takes a lot of time to really fill up this application when you apply to those colleges. সেক্ষেত্রে আমি বলছিলাম দর্শকদের যে আমরা হয়তো কলেজের বিষয়টি নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে আমি বলতে চাচ্ছিলাম যে ছোটবেলা থেকেই, অর্থাৎ আপনার মিডল স্কুল, হাই স্কুল থেকে ওই বাচ্চাটিকে তৈরি করতে হয়। এই যে কমন কোর সবকিছুই আপনি বলছিলেন যে রিজন টেস্টের মার্ক কত, সেটি কি তার কলেজের সেই সমস্ত কিছুই ব্যাকগ্রাউন্ড করে দেখা হবে, রাইট? অ্যাবসলিউটলি। ধরেন কোন একটা বাচ্চা, যেমন আমরা বোর্ড এক্সাম যেটা বলা হয়, আমরা এখানে বলি বোর্ড অফ রিজেন্টস, তাতে কিছু লম্বা করে না বলে আমরা বলা হয় রিজেন্টস এক্সাম। এটা নিউ ইয়র্ক স্টেটের বোর্ড থেকে এক্সামটা দেওয়া হয়। এবং এই বোর্ডের থেকে যদি কোনো একটা বাচ্চা ধরেন অ্যালজেব্রা 1, জিওমেট্রি, অ্যালজেব্রা 2, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি অ্যাভারেজে 85 পায়, দোজ আর ডিস্টিংক্ট স্কোর। এবং এটা যদি 85 পায়, তখন you will be qualified to get to top level, যেমন স্টোনি ব্রুক বলেন, যেটা স্টেট পাবলিক ইউনিভার্সিটি, যেটা বা সুন্নি বাফেলো, সুন্নি আলবেনি, দোজ আর রিলেটিভলি চিপার ইউনিভার্সিটি। তারপর যদি আপনি এর বাইরে যেতে চান, অবশ্যই আপনাকে অ্যাভারেজ মেইনটেইন করতে হবে 95 and up. Let's say you want to go to next level university, let's say Northwestern বা কলম্বিয়া বা UPenn, কার্নেগি মেলন, তখন আপনাকে অ্যাভারেজ থাকতে হবে 95 প্লাস। ইন অ্যাডিশন টু দ্যাট, আপনার SAT স্কোর থাকতে হবে 1500 প্লাস। সেখানে আপনার ম্যাথ এবং ইংলিশে 750-750 উপরে থাকতে হবে। Then you have to have the extracurricular activities. Then your essay has to be flawless. Your supplement, beside your general essay, তখন ওখানে সাপ্লিমেন্টারি এসে লিখতে হয়। ওখানে প্রত্যেক অনেকগুলো প্রশ্ন থাকে, প্রম্পট বলা হয়। সেই প্রম্পটগুলো থেকে ওগুলো আপনাকে লিখতে হবে। কিন্তু প্রম্পটগুলোর উত্তরগুলো লিখতে একটা বাচ্চাকে অনেক সময় টাইম স্পেন্ড করতে হয়, বারবার লিখতে হয়, রিভিউ করতে হয়, রিভিউ করতে হয়, কাউকে দিয়ে প্রুফ রিড করতে হয় যে আপনার আইডিয়াটা ইউনিক কিনা। অনেক সময় এখন দেখা যাচ্ছে যে ওকে চ্যাট জিপিটি বা এআই দিয়ে আপনি লিখলেন, দে উইল জাস্ট থ্রো ইউর অ্যাপ্লিকেশন অন দ্য গার্বেজ, দ্যাটস ইট। তারা জানতে পারে যে তুমি এটা কি অথেন্টিক্যালি নিজের থেকে লিখছো, নাকি তুমি কোনো প্রকারের এআই হেল্প নিছো। তখন ইট হ্যাজ টু বি ভেরি অথেন্টিক, সেটা তারা কিন্তু ভেরিফাই করতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকদিনও আলোচনা করব। আজকের মতো শেকাল মামুন কি বলবেন? Well, your common core, আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, একটু দেরিতে যুক্ত হওয়ার জন্য আজকে একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। Well, আমাদের সামনে কমন কোর ম্যাথ এক্সাম আসতেছে। সো বাচ্চাদেরকে go to the New York State ওয়েবসাইট, স্পেশালি অ্যাপ্লিকেশন প্রবলেম গুলো রিভিউ করতে।
আফটার দ্য কমন কোর এক্সাম আমি বলবো যেসব বাচ্চারা 6th এবং 7th গ্রেডে পড়ে এই মুহূর্তে, ইভেন দ্য ইয়াঙ্গার এজ, let's utilize their time for the reading, summer reading challenge. সামনে স্পেশালাইজড হাই স্কুল পরীক্ষা আসতেছে, দোজ আর দ্য কলেজ, এটাকে বলা হয় ফিডিং স্কুল। যেসব স্কুল থেকে পরবর্তীতে ভালো ভালো ইউনিভার্সিটিতে প্রচুর বাচ্চারা চান্স পায়। বছর যেমন ব্রঙ্ক সায়েন্স থেকে হিউজ নাম্বার অফ কিডস গট ইনটু দ্য কর্নেল, কলম্বিয়া, নর্থ ইস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন, আরপিআই উইথ লট অফ স্কলারশিপ। সো যাতে আমাদের বাচ্চারা বেশি বেশি করে ফিডিং স্কুল যেমন ব্রঙ্ক সায়েন্স, ব্রুকলিন টেক, স্ট্যাভিসে চান্স পেতে পারে, সেদিকে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে। এটা করতে হলে there's a lot of free resources out there, যেটা অনলাইনে পাওয়া যায়, অথবা আপনি আমাদের বিভিন্ন টিউটোরিয়াল আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু রিড, মেক শিওর ইউ ব্রিং দ্য বিগ বুক ফ্রম দ্য লাইব্রেরি, সিট উইথ ইউর কিডস, review last 5 years state exam. If your kids in 6th grade, start reviewing the 7th grade English reading comprehension from the New York State website. সেগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন বা সেগুলো পড়েন, that would be better. Also চ্যাপ্টার বুক পড়তে হবে, লাইব্রেরি থেকে চ্যাপ্টার বুক বড় করে করে তাদেরকে মিনিমাম প্রত্যেকদিন রাত্রে 1 থেকে 2 ঘন্টা করে পড়তে হবে, হ্যাবিটটা গ্রো করতে হবে। তার কারণ এখন যেসব কমন কোরের এক্সাম বা স্পেশালাইজড হাই স্কুল এক্সাম বা এসএটি এক্সাম বলা হয়, এগুলো সবগুলো কিন্তু ডিজিটাল। সো আমরা হয়তো ইদানিং হয়তো ভয় পাই যে আমার বাচ্চাটা ল্যাপটপে বসে কি করতেছে, শুধু কি গেম খেলতেছে, ভিডিও দেখতেছে, নাকি ল্যাপটপটাকে আমরা ইউটিলাইজ করতে পারি ফর দ্য এডুকেশন পারপাস, এটাকে মনিটর করতে পারি। ইউ নো হোয়াট, লেটস গো টু দিস ওয়েবসাইট, লেটস রিট্রিভ দিস কম্প্রিহেনশন বাট দ্য পাস্ট, পুরোনো কোনো একটা এক্সাম আমরা বসে পড়ি। সো তাদেরকে এনকারেজ করি, তাদেরকে সাপোর্ট করি, নট অলওয়েজ ডিসকারেজিং, হেই তুমি কেন শুধু ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছো, ইউটিউবে গিয়ে এটা করতেছো কেন। এখন যেহেতু পরীক্ষাগুলো ল্যাপটপে হচ্ছে, ল্যাপটপটাকে তাদের এডুকেশনের পারপাস ইউজ করতে হবে, অথবা আমরা তাদের হিস্ট্রি দেখতে পারি বা কোনো ওয়েবসাইটগুলো আমরা ব্লক করতে পারি, বাট তাদের সঙ্গে আমাদের ফ্রেন্ডলি হইতে হবে, তাদেরকে বুঝতে হবে, নট অলওয়েজ স্কোল্ডিং দেম, বকা দিয়ে দেশে কোনো লাভ হয় না। আপনি তাদেরকে ফ্রেন্ড হইতে হবে, সাপোর্টিভ হইতে হবে, তাদের সঙ্গে বসে বসে পড়তে হবে, তাহলেই তাদের ভালো হবে, সামারটাকে কাজে লাগানো যাবে, পরবর্তীতে স্পেশালিস্ট হাই স্কুলে চান্স পেতে পারবে আমাদের বাচ্চারা। অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, এবং আপনার প্রতি কৃতজ্ঞতাও, কারণ বাচ্চাদের তৈরি করছেন। যতটুকু আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দিক নির্দেশনার জন্যই এগিয়ে যাচ্ছি, সে কারণে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবারও দেখা হবে, কথা হবে। বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ফর সবাইকে বাংলার শুভ নববর্ষ, এবং থ্যাংকস ফর হ্যাভিং মি।